ইসকন এটা হলো সংক্ষেপ একটি শব্দ। ইসকন শব্দের আই যে অক্ষর রয়েছে, আইতে হচ্ছে ইন্টারন্যাশনাল, এসতে হচ্ছে সোসাইটি, তাহলে হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি। পরে কো এবং দুন্তান্ন এর দ্বারা উদ্দেশ্য হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেশনস। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেশনস, যার বাংলা অর্থ হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। এই ইসকন সংগঠনটি মূলত হিন্দু ধর্মেরই গৌড়ীয় বঞ্জব একটি শাখা রয়েছে। এই গৌড়ীয় বঞ্জব মতবাদের অনুসারী হিন্দু একটি উগ্রবাদী সংগঠন। আর এই গৌড়ীয় থেকেই কিন্তু বাংলা ভাষার সৃষ্টি, গৌড়ীয়, মাগধী, প্রাকৃত এগুলি থেকে বাংলা ভাষার সৃষ্টি। যাক, ওদিকে আমার আলোচনা না। তো গৌড়ীয় বঞ্জব মতবাদের অনুসারী হিন্দু ধর্মীয় একটি সংগঠন হচ্ছে ইসকন। এমনি সাধারণভাবে যেই সমস্ত হিন্দু রয়েছে, এই সমস্ত হিন্দুদের ধর্ম এবং এদের চেতনা, আর ইসকন হিন্দুবাদী সংগঠন হলেও এদের চেতনা আকাশ পাতাল পার্থক্য। কথা বুঝতেছেন? এমনি সাধারণ হিন্দুদের ধর্মীয় চেতনা যেই রূপ, আর ইসকনের সদস্য হিন্দু যারা রয়েছে এদের চেতনা, এই দুইটার ভিতরে আকাশ পাতাল পার্থক্য। এতটা উগ্রবাদী। এই উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠা হয়েছিল ৩রা জুলাই 1966 সালে আমেরিকার নিউ ইয়র্কে। এই ইসকন সংগঠনটি প্রতিষ্ঠা হয়েছিল। এই সংগঠনটির প্রতিষ্ঠাতা হচ্ছে স্বামী প্রভুপাদ শ্রীপাল। 1966 সালে এই সংগঠনটি নিউ ইয়র্কে প্রতিষ্ঠা করেছেন। এই ইসকনের কিছু তৎপরতা রয়েছে। এখন আসুন এই ইসকনের কিছু তৎপরতা, যেটা আপনাদেরকে মূলত অবহিত করাই হচ্ছে আজকের মূল উদ্দেশ্য। ইসকনের 1 নাম্বার তৎপরতা, বিশেষ করে আমাদের বাংলাদেশের পাহাড়ি অঞ্চল, এই পাহাড়ি অঞ্চলগুলিতে অ্যাভেলেবেল শিক্ষা প্রতিষ্ঠানগুলি নেই এবং পাহাড়িদের জীবনযাত্রার মান আমাদের সাধারণ মানুষদের মতো এতটাও উন্নত না। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশের পাহাড়ি অঞ্চলের মাঝে সরল মনা সাধারণ ধর্মপ্রাণ মুসলমান যারা রয়েছে, এদেরকে নামে বেনামে বিভিন্ন সহযোগিতার নামে এই ইসকন সদস্য তাদের কাছে যায় এবং ছলে বলে কৌশলে এই সমস্ত সরল মনা মুসলমানগুলিকে ধর্মান্তরিত করে তাদের ধর্মের দিকে ধাবিত করে। তো নাউজুবিল্লাহ আপনারা বলবেন না? এটা হলো ইসকনের 1 নাম্বার টার্গেট। এখন আসুন ইসকনের 2য় নাম্বার তৎপরতা। খুব মনোযোগ দিয়া কথাগুলি বুঝবেন। ইসকনের 2য় নাম্বার তৎপরতা হলো মুসলিম মেয়েদেরকে তারা টার্গেট করে। আপনারা শিক্ষিত যারা আছেন হয়তো বুঝবেন, বাগুয়া লাভ টেপ নামক একটা তাদের অ্যাপ রয়েছে, একটা টার্গেট রয়েছে তাদের তৎপরতার। এই বাগুয়া লাভ টেপ এর মাধ্যমে মুসলিম মেয়েদেরকে, মুসলিম তরুণী যারা রয়েছে, এই মুসলিম তরুণীদেরকে তারা টার্গেট করে প্রেমের ফাঁদে ফেলে। মুসলিম তরুণী মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে এদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে মুসলিম মেয়েদেরকে বিয়ে করে। বিয়ে করার পর এদেরকে বুক করে, এদেরকে বুক করার পর সম্ভ্রমহানি করার পর এদেরকে তালাক দিয়ে দেয়। আবার বিয়ে করার পর অন্তরঙ্গ মুহূর্তের কিছু ভিডিও গোপনে তারা ওই ভিডিওগুলো তৈরি করে রাখি। এদেরকে বুক করা শেষ হয়ে গেলে এদেরকে তালাক দিয়ে দেয়, ছেড়ে দেয়, ডিভোর্স দিয়ে দেয়। ওই যে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওগুলো যে তারা সেভ করে রেখেছে, পরবর্তীতে এই তালাকপ্রাপ্তা বিধবা নারীকে
এই ভিডিওগুলো দেখিয়ে তাদের কাছে মোটা অঙ্কের অর্থ, মোটা অঙ্কের টাকা দাবি করে, এবং এই টাকা যদি না দেওয়া হয় তাহলে ভিডিও নেটে ছেড়ে দিবে, ভাইরাল করে দিবে, ইত্যাদি ইত্যাদি হুমকি দেওয়া হয়। এদের এক নাম্বার টার্গেট হলো মুসলিম তরুণীদেরকে, মুসলিম মেয়েদেরকে কিভাবে নষ্ট করা যায়, কিভাবে এদের সম্ভ্রমহানি করা যায়, এটা হলো এক নাম্বার টার্গেট। মুসলমানদেরকে ধর্মান্তরিত কিভাবে করা যায়, এটা হচ্ছে ইসকনের টার্গেট। মুসলমানদের মেয়েদেরকে কিভাবে সম্ভ্রমহানি করা যায়, এটা হচ্ছে তাদের টার্গেট। তৃতীয় নাম্বার, এই যে মুসলিম মেয়েকে যে বিয়ে করবে, এই বিয়েটা কেমনে করবে? বলে এই মুসলিম মেয়েদেরকে বিয়ে করে তারা মুসলিম সেজে নিজেদের ধর্ম পরিচয় গোপন রেখে, বর্তমান সময়ে আধুনিক মোবাইল ফোন ডিভাইস সহজ হওয়ার কারণে সবার ঘরে ঘরে এটা পাওয়া যায়, এই মোবাইল ডিভাইস সবার ঘরে ঘরে আছে। এই তরুণীদেরকে তারা টার্গেট করে মোবাইলের মাঝে, ফেসবুকের মাঝে মেসেজ রিকোয়েস্ট সেন্ড করে নিজেদের ধর্মীয় পরিচয় গোপন রেখে তরুণ তরুণী স্বাভাবিকভাবে এক জেন্ডার অপর জেন্ডারের প্রতি আসক্ত হবে। এটাই সৃষ্টিগতভাবে একটা সৃষ্টি, কথা কোন ঠিক কিনা? তো এই যে তরুণ তরুণী, এই তরুণ তরুণীরা, ইসকনের সদস্য যুবক ছেলেগুলি মুসলিম মেয়েদেরকে টার্গেট করে এদের কাছে রিকোয়েস্ট পাঠায়, মেসেঞ্জারে এদের সাথে চেটিংয়ের পর্ব শুরু হয়। এক পর্যায়ে এদের সাথে গভীর সম্পর্ক এঁকে এই শখ তারা ভিতরের দিকে নিয়ে যেতে থাকে। এরপর নিজেদের ধর্ম পরিচয় তো তারা গোপন রেখেছে, নিজেদের ধর্ম পরিচয়কে গোপন রেখে মুসলিম মেয়েদের সাথে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এর বাস্তব প্রমাণ 2020 সালে রাজশাহীতে ডাক্তার অর্জুন চন্দ্র চৌধুরী 2020 সালের 21শে জুলাই ইত্তেফাক পত্রিকায় এই প্রতিবেদন এসেছে। 2020 সালের 21শে জুলাই ইত্তেফাক পত্রিকায় এই প্রতিবেদনটি এসেছে যে ডক্টর অর্জুন চন্দ্র চৌধুরী রাজশাহীর, উনি নিজের ধর্ম পরিচয়কে গোপন রেখে একজন মুসলিম নারীকে বিয়ে করেছেন, এবং এটা আরও বহু বছর পরে এটার পরিচয় পাওয়া গেছে। উনি ছিলেন ইসকনের সদস্য। এরপরে আসুন মানব পাচার। এই কথাগুলো আপনাদেরকে সতর্ক করার জন্য, আমরা সতর্ক হওয়ার জন্য বর্তমান সময়ে এই ইসকন সদস্যরা অনেক বেশি সক্রিয় হয়ে গিয়েছে। মুসলিম তরুণীদেরকে তারা বিভিন্নভাবে এই প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে ঘর থেকে বাহির করে নিয়ে আসে এবং তাদেরকে কুটমেরিজ করবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রলোভন দেখিয়ে ঘর থেকে বাহিরে নিয়ে আসে, বের করে নিয়ে আসে। আর যেই মেয়েগুলি সাধারণত 15 থেকে 25 এই বয়সটা তুলনামূলকভাবে একটু ওই দিকেই চাহিদা বেশি থাকে, আর ওই দিকে চাহিদা বেশি হওয়ার কারণে যখন বিভিন্ন ধরনের প্রলোভন দেখানো হয়, বিভিন্নভাবে তাদেরকে ইত্যাদির প্রতি আকর্ষিত করা হয়, ওই আকর্ষিত করানোর পরে ওই মেয়েগুলি ঘর থেকে যখন বাহির হয়ে যায়, অনেক সময় এই রকম হয় যে এই মেয়েগুলিকে বাংলাদেশ থেকে ভারতের মাঝে পাচার করা হয়, এবং ভারতের মাঝে পাচার করার পরে ভারতের যে নিষিদ্ধ পল্লীগুলি রয়েছে, এই নিষিদ্ধ পল্লীগুলির মাঝেও বাঙালি মেয়েদেরকে, মুসলমান মেয়েদেরকে সেইখানে চড়া দামে বিক্রি করে দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলবেন না? এই তথ্যগুলি যারা শিক্ষিত রয়েছেন, যারা আধুনিক সমাজ ব্যবস্থা সম্পর্কে ধারণা আছে, ওনাদের হয়তো কিছুটা থাকার কথা, সাধারণ সকল মানুষের কাছে এই তথ্য থাকার কথা না। প্রিয় ভাইয়েরা, এরপরে আসুন এই ইসকন অর্থ আত্মসাৎ। এই অর্থ আত্মসাতের ব্যাপারেও ইসকনের যথেষ্ট পরিমাণ, ধোঁকাবাজির মাধ্যমে অর্থ আত্মসাতের যথেষ্ট পরিমাণ তাদের ভূমিকা রয়েছে। এই ইসকন সেভ আওয়ার সিস্টার নামক যে পত্রিকা ছিল, এটার প্রতিবেদন অনুযায়ী 2 মার্চ 2024, এই তো সাম্প্রতিক কিছুদিন আগের ঘটনায় বলা যায়, বছরখানেক আগে, 2024 সালের 2 মার্চ খুলনায় বুয়া বিসিএস ক্যাডার পরিচয় দিয়ে অর্ধশত, মানে 50 জনেরও বেশি নারীর সাথে বুয়া বিসিএস ক্যাডার পরিচয় দিয়ে তাদের সাথে সম্পর্ক স্থাপন করেছে, তাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে গেছে ইসকনের সদস্য। তো আপনারা নাউজুবিল্লাহ বলবেন না?
আল্লাহ তাআলার দরবারে শুকর, হয়তো আমাদের এলাকায় এখনো তৎপরতা আসে নাই, আমাদের দিকে এখনো এটা চালু বেশি একটা হয় নাই, বা আমাদের দিকে এটার কর্মতৎপরতা নাই, কিন্তু আপনাদেরকে সতর্ক করার জন্য বলা। কেন এই সতর্ক করা? এই ইসকন বাংলাদেশের ভিতরে রিসেন্টলি যেই সমস্ত ঘটনাগুলি ঘটিয়েছে, এর ভিতরে 2024 সালের 18 এপ্রিল পত্রিকা আপনারা দেখে নিতে পারেন, ফরিদপুরের মধুখালীতে ইসকনের সদস্যরা, এটা পরবর্তীতে তদন্ত রিপোর্টের মাঝে বেরিয়ে আসছে, ফরিদপুরের মধুখালীতে ইসকনের সদস্য নিজেরাই মন্দিরের ভিতরে অঘটন ঘটিয়েছে এবং সেটার দায় মুসলিমদের উপর চাপিয়ে মুসলিম এবং হিন্দু সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করেছে। এবং সেই সাম্প্রদায়িক দাঙ্গার মাঝে, ওই সাম্প্রদায়িক ঝগড়ার মাঝে 2 জন ছেলে মারা গিয়েছিল। একজনের বয়স ছিল 21, আরেকজনের বয়স ছিল 15। একজনের নাম হচ্ছে হাফেজ আশরাফুল হক, আরেকজনের নাম ছিল হাফেজ আরশাদুল হক। এরাও ছিল এই ইসকনের সদস্য। এরপরে আসুন, ফরিদপুরেরটা তো বললাম, চট্টগ্রামের মাঝে কি করেছিল, হয়তো আপনারা পত্রিকায় নিউজ দেখতে পারেন। প্রভু চিন্ময় দাস আমাদের বাংলাদেশের যে জাতীয় পতাকা আছে, আমাদের এই বাংলাদেশের জাতীয় পতাকাকে নিচে রেখে তাদের গেরুয়া, তাদের নিজস্ব যে পতাকা, এই পতাকাকে উপরে রেখেছে, বাংলাদেশের পতাকাকে সামিল রেখেছে। দেশের সম্পর্কে, সংবিধান সম্পর্কে আপনাদের যাদের ন্যূনতম ধারণা আছে, আপনারা বুঝে থাকলে বলেন, আমাদের নিজেদের দেশের পতাকাকে নিচে রেখে অন্য দেশের পতাকাকে উপরে টানানো, এটা কি রাষ্ট্রদ্রোহিতার সামিল কিনা? এই চিন্ময় প্রভু দাস আমাদের জাতীয় পতাকাকে নিচে রেখে গেরুয়া পতাকাকে উপরে রেখেছিল। যদি উপরে, পরবর্তীতে তাকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ তাকে গ্রেফতার করার পরে যখন চট্টগ্রাম আদালতে হাজির করা হয় প্রভু চিন্ময় কুমার দাসকে, কথাগুলো খুব মনোযোগ দিয়ে বুঝবেন। এই প্রভু চিন্ময় কুমার দাসকে যখন চট্টগ্রাম আদালতের মাঝে হাজির করা হয়, এই চট্টগ্রাম আদালতে হাজির করার পরে ইসকনের সদস্যরা দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে আদালতের প্রাঙ্গণে গিয়েছে। কেন? পুলিশের সাথে মারামারি পর্যন্ত করেছে। আদালতের মধ্য থেকে প্রভু চিন্ময় কুমার দাসকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য বিভিন্ন টিভির মাঝে, বিভিন্ন পত্রিকায় রিপোর্ট করেছে। মনে চাইলে ইউটিউবে এখন আপনারা সার্চ দিয়ে রিপোর্ট দেখতে পারেন। সর্বশেষ এই ঝগড়ার ফলাফল গিয়ে দাঁড়ালো কি? সাইফুল ইসলাম আলিফ নামক একজন আইনজীবী এই চট্টগ্রাম কোর্টের সামনে ইসকনের সদস্যগণ সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবীকে ওই কোর্টের সামনে দিবালুকে প্রকাশ্যে জবাই করছে। নাউজুবিল্লাহ বলবেন আপনারা? ইসকন ব্যাপারে হয়তো আপনারা এখন অতটা সচেতন হন নাই, কিন্তু শহর লেভেলে এই ইসকনের যে প্রবণতা, তৎপরতা যেই পরিমাণ বেড়েছে, কয়েকদিন পরেই দেখবেন ফেসবুকে যে উমুকের মেয়ে নাই, তুমুকের মেয়ে নাই, এইগুলি ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলিতে এইগুলি বেশি টার্গেট। এরপরে এইগুলি আরও বেশি টার্গেট হচ্ছে মাদ্রাসা কেন্দ্রিক। এখন বলতে পারেন যে মাদ্রাসার মেয়েদেরকে এত বেশি টার্গেট কেন? কারণ মাদ্রাসার মেয়েদেরকে এত বেশি টার্গেট করার পিছনেও যৌক্তিক কিছু কারণ রয়েছে। মহিলা মাদ্রাসা, ওইখানে ছেলেরা নাই, আর স্কুল কলেজে ছেলে মেয়ে একসাথে থাকে, ওরা তো আর আবাসিকভাবে বেশি একটা থাকতেছে না। ওদের ভিতরে এই প্রবণতাটা যদিও কম বেশি যাই আছে, ওটা নিয়ে অত একটা না, কিন্তু তাদের টার্গেট হলো মুসলমান মেয়েদের মাঝে, হ্যাঁ, যারা কিছুটা ধার্মিকতা, যারা কিছুটা ধর্মকে অনুসরণ করে, এদেরকে কিভাবে শেষ করে দেওয়া যায়, এটা হলো ওদের মূল টার্গেট। ইসকনের মূল টার্গেট এটা। এরপরে আসুন প্রিয় ভাইয়েরা, ইসকনের ব্যাপারে আরো 2-1টি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করি। রিসেন্টলি যেই ঘটনাটা আমাদের মাঝে ঘটে গিয়েছে, খুব মনোযোগ দিয়ে কথাটা বুঝবেন। আজকে এই ইসকনের ব্যাপারে কেন এই কথাগুলি আপনাদের সামনে বলতেছি।
শুধুমাত্র আপনাদেরকে সচেতন করার জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য, আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য। না হলে এই ইসকন সম্পর্কে হয়তো আপনারা জানতেন না, আপনাদেরকে এই ইসকনের জানানোটা আমার জরুরি দরকার ছিল না। কিন্তু যেই ঘটনা গত সপ্তাহে ঘটে গিয়েছে, এটা না জানালে এটা আমাদের জন্য বিশাল বড় একটা ক্ষতির কারণ হবে। এজন্যই আপনাদের প্রতি দরদ রেখে এই কথাগুলো আপনাদেরকে অবহিত করা। গত সপ্তাহের আগের সপ্তাহে যেই ঘটনা, ইসকনের একজন সদস্য, এই ছেলেটির নাম হচ্ছে বিজয়। এই বিজয় দাসের নেতৃত্বে, ইসকনের সদস্য বিজয় দাসের নেতৃত্বে গাজীপুরের মহিলা মাদ্রাসার ছাত্রী, তার নাম হলো আয়েশা মণি। এই আয়েশা মণিকে জোর করে উঠিয়ে নিয়ে যাওয়া হলো। আয়েশা মণিকে জোর করে উঠিয়ে নিয়ে যাওয়ার পর 3 দিন পর্যন্ত এই বিজয় দাসের নেতৃত্বে লাগাতার তাকে দর্শন করা হয়েছে, রেপ করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এই গত সপ্তাহের আগের সপ্তাহের ঘটনা, এই গত সপ্তাহের আগের সপ্তাহের ঘটনা, গাজীপুরের ঘটনা। বিজয় দাস নামক যেই ছেলে, এই ছেলের নেতৃত্বে এই মুসলিম মেয়ে মহিলা মাদ্রাসার ছাত্রীকে লাগাতার 3 দিন দর্শন করা হয়েছে। থানার মাঝে মামলা নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু মামলার মোড় ভিন্ন দিকে ঘোরানোর চেষ্টা করা। আমি এটা কোনো ধরনের ধর্মের প্রতি অবজ্ঞা রেখে বা কোনো ধর্মের প্রতি উগ্রবাদী হয়ে আমি কথা বলছি না। প্রিয় ভাইয়েরা, আপনারা যারা আছেন আপনারাও জানেন, আমাদের এই বাংলাদেশ, এই বাংলাদেশের মাঝে হিন্দুদের পার্সেন্টেজ হচ্ছে শতকরা 8%-এর কাছাকাছি, মানে পুরা 8%ও না, ধরে নিলাম 8%। অর্থাৎ 100 মানুষের মাঝে 8 জন হচ্ছে হিন্দু। 100 মানুষের মাঝে কয়জন হিন্দু? 8%। তাহলে মুসলিম থাকতেছে কয় পার্সেন্ট? 92%। এই 92%-এর মাঝে আরও 2% ধরে নিলাম অন্যান্য ধর্মাবলম্বী, যদিও সেটা পুরা 2% হয় না। বাংলাদেশের মাঝে মারো আছে, গারমা আছে, বৌদ্ধ আছে, চাকমা আছে, সাঁওতাল আছে, মণিপুরি আছে, বিভিন্ন উপজাতি ইত্যাদি ইত্যাদি রয়েছে। ওই সব মিলিয়ে 2% ধরে নিলাম। বাংলাদেশের মাঝে মোট জনসংখ্যার শতকরা 8% হচ্ছে হিন্দু, আর বাকি 2% হচ্ছে সব মিলিয়ে অন্যান্য ধর্ম অবলম্বী। তো 100%-এর মাঝে 10% বাদ দিলাম, বাকি আছে আরও কয় পার্সেন্ট বলেন? এখনও বাকি আছে 90%। বাকি এই 90% মুসলমানের দেশে, গাজীপুরের মতো এমন একটি জায়গার মাঝে 90% মুসলমানের দেশে, গাজীপুরের মতো একটা শহরের মাঝে মহিলা মাদ্রাসার ছাত্রী, এই ছাত্রীকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়, 3 দিন পর্যন্ত দর্শন করা হয়। দর্শনে মেয়েটি দর্শিত হওয়ার কারণে সাক্ষাৎকার পর্যন্ত দিবে, এটা পর্যন্ত মেয়েটা দিতে পারে নাই। যারা আপনারা নেটে দেখছেন, হয়তো বা আপনারা কি পরিস্থিতি আল্লাহ তাআলা ভালো জানে। এই যে অনেকেই, আপনি মনে হয় নেটে দেখছেন, অনেকেই এটা নেটে দেখছি। তাহলে চিন্তা করেন, এই ইসকন মুসলমানদের মেয়েদেরকে কিভাবে নষ্ট করা যায়, এটা তাদের মূল টার্গেট। গরিব মনা, সরল মনা মুসলমান যারা আছে, এই মুসলমানদেরকে কিভাবে ধর্মান্তরিত করা যায়, এটা তাদের টার্গেট। আপনি বিশ্বাস করলেও সত্য, না করলেও সত্য। এই যে আমাদের মুসল্লিরা এইখানে যারা আপনারা সমবেত হয়েছেন, আপনাদের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা এবং আপনাদের প্রতি সুধারণা রেখেই বলছি, এই যে মুসল্লি আপনারা যারা সমবেত হয়েছেন, এই মুসল্লিদের ভিতরেও বহু সংখ্যক মুসল্লি এমন রয়েছেন যারা 2-4টা সূরা ভালোভাবে বলতে পারবেন না, দুরূদ শরীফ, আত্তাহিয়াতু, নামাজের ফরজ কালাম ইত্যাদি বলতে পারবেন না, 2-4-5টা কালিমাও সুন্দরভাবে বলতে পারবেন না। কথাটা সত্য কিনা জোরে বলেন? তাহলে যেই মানুষগুলি আমরা মোটামুটি বাজার লেভেলে থেকেও এতটা আমরা ধর্মের ব্যাপারে জ্ঞানহীন, তাহলে যেই মানুষগুলি পাহাড়ি অঞ্চলের মাঝে থাকে, যেখানে না আছে ঠিকমতো মসজিদ, না আছে ঠিকমতো মাদ্রাসা, ওরা আসলে কোন ধর্মে কোনটা কি পালন করতেছে না করতেছে, যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের তেমন কোনো উন্নয়নের ছোঁয়া নাই, তো ওদেরকে গিয়ে যদি এই অভাব অনটনে জর্জরিত মানুষ, এই মানুষগুলিকে গিয়ে যদি বিভিন্ন সহযোগিতা দিয়ে এদেরকে ছলে বলে কৌশলে ধর্মান্তরিত করা হয়, তাহলে এটা অস্বাভাবিক কিচ্ছু না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এটা হলো ইসকনের টার্গেট, মুসলমানদেরকে ধর্মান্তরিত করা, মুসলমানদের মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে এদেরকে নষ্ট করা, এদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসা। এটা হিন্দুদের ভিতরে যে সংগঠন রয়েছে,
এই হিন্দুরাও যারা আমাদের দেশের মাঝে সাধারণ যারা হিন্দু রয়েছে, এই প্রচলিত যে সনাতনী ধর্ম অবলম্বী, এই প্রচলিত সনাতনী ধর্ম অবলম্বী হিন্দুরা তারাও এই ইসকনকে উগ্রবাদী এবং মন্দ বলেছে। মুসলমানদের ভিতরেও এমন অনেক সংগঠন আছে যেগুলি ধর্মের নাম দিয়ে বিভিন্ন ধরনের অধর্মীয় কাজ করে। কথা বলেন ঠিক কিনা? ঠিক সিমিলারলি হিন্দুদের মাঝে ইসকন এমন একটা সংগঠন যারা হিন্দু ধর্মের নাম দিয়ে হিন্দুদের ভাবমূর্তি নষ্ট করার জন্য আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পেরিয়ে 55 বছরে পদার্পণ, এই 55 বছরের ইতিহাসে সাম্প্রদায়িক যে আমরা সম্প্রীতি নিয়ে বসবাস করছি, আল্লাহ তাআলার উপর ভরসা রেখে চোখ বন্ধ করে এই কথা বলতে পারি অন্যান্য দেশের চাইতে আমাদের বাংলাদেশের মাঝে হিন্দুদের অবস্থা কেমন? বলে মায়ের কোলে দুধের শিশু যেমন নিরাপদ, আমাদের বাংলাদেশের ভিতরে হিন্দুরা এর চাইতেও বেশি নিরাপদ। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এতটা নিরাপত্তার পরেও, এত কিছুর পরেও আমাদের এই দেশের মাঝে ইসকন যে অবস্থায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য, এই তো গত টার্মেও আল্লাহ তুমি মাফ করো, যখন সরকার পতন হয়েছিল এরপরে বিভিন্ন মন্দিরের মাঝে নিজেরা আগুন লাগিয়ে দিয়ে এটা মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এটা প্রায় প্রতিটা বারে হয়। কেন হয়? যেন অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে পারে। এই অখণ্ড ভারত প্রতিষ্ঠা করার জন্য এদের মূল টার্গেট। প্রিয় ভাইয়েরা, এই ইসকন সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে। এই ইসকন বাংলাদেশের ভিতরে এই যে গাজীপুরে গত সপ্তাহে যে ঘটনাটা ঘটল, এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের মতোই একজন আলেম যারা আপনাদেরকে মোহাব্বত করে বা আপনারা আমাদেরকে মোহাব্বত করেন, এইরকম একজন দিন দরদি আলেম আপনাদের মতো মুসল্লিদেরকে সতর্ক করার জন্য, আপনাদের মতো মুসল্লিদেরকে অবগত করার জন্য মুফতি মুহিবুল্লাহ মিয়াজি সাহেব, টঙ্গী 1 সেক্টরের তিনি ইমাম, এই মুফতি মুহিবুল্লাহ মিয়াজি সাহেব জুমার খুতবার মাঝে আজকে আমি যেই রকম আপনাদের সম্মুখে ইসকনের সম্পর্কে ধারণা দিলাম সংক্ষেপে, আমার যতদূর পারছি ততদূর দেওয়ার জন্য চেষ্টা করছি। ওই মুফতি মুহিবুল্লাহ মিয়াজি সাহেব মসজিদের মেম্বার থেকে ইসকন সম্পর্কে উম্মতদেরকে, জাতিদেরকে, মুসল্লিদেরকে তিনি সতর্ক করেছেন যে গাজীপুরে ইসকনে যে ঘটনাটি ঘটিয়েছেন এই ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এই মুফতি মুহিবুল্লাহ মিয়াজি সাহেব এই ঘোষণা দেওয়ার পরে, এই বয়ান করার পরে, এই খুতবা দেওয়ার পরে এর 2 দিন পরে ইমাম সাহেব সকালবেলায় হাঁটার জন্য বের হয়েছেন। সকাল 7টার দিকের ঘটনা। ইমাম সাহেব সকালবেলা হাঁটার জন্য বের হয়েছেন, মর্নিং ওয়াক করার জন্য। ওই জায়গা থেকে তাদের টার্গেট আগের থেকেই ছিল এবং হুজুর কখন কি করে না করে এই বিষয়গুলি আগের থেকেই তারা উৎপেতে ছিল। ওই জায়গা থেকে ইমাম সাহেব হুজুরকে অ্যাম্বুলেন্সের ভিতরে 5-7 জন সদস্য মিলে হঠাৎ করে হুজুরের মুখ বন্দি করে, শুধু হঠাৎ করে টান দিয়ে গাড়ির ভিতরে ভর্তি করে হুজুরকে নিয়ে চলে যায়। এই হুজুরকে পাওয়া যায় কোথায়? বলে এই হুজুরকে পাওয়া গেছে বাংলাদেশের একেবারে সীমান্তবর্তী একটা জেলা, যার নাম হচ্ছে পঞ্চগড়। গাজীপুরের ঘটনা, এই গাজীপুরের ইমাম সাহেবকে পাওয়া গেছে পঞ্চগড়। এই গাজীপুরের ইমাম সাহেব মুফতি মুহিবুল্লাহ মিয়াজিকে পঞ্চগড় যখন নিয়ে যাওয়া হয়েছে, তার হাতের মাঝে বেঁধে, পায়ের মাঝে বেঁধে, মুখের মাঝে বেঁধে, শ্বাস যেন কথা না বলতে পারে, সব কিছু একেবারে স্টপ করে তাকে পঞ্চগড়ে নিয়ে যাওয়া হয়েছে। ওনার সাক্ষাৎকারটা হয়তো আপনারা কেউ দেখেছেন কিনা জানি না। ওনার যে সাক্ষাৎকার দিয়েছে আল্লাহ মাফ করুক, ওনার ছবি যেই অবস্থায় দেখা গিয়েছে, একেবারে বিভ্রস্ত অবস্থায়, কাপড় পর্যন্ত খুলে একজন বৃদ্ধ আলেমকে ওই পঞ্চগড়ের মাঝে রেখে আসছে এই ইসকনের সদস্যরা।